চলো রেডি হতে হতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমরা অনেকেই আমাকে আমার ভালো চেয়ে লেখো যে দিদি তোমার সাথে যা হয়েছে তা ভালো হয়নি, বা তুমি আর দাদা দুজনেই এত ভালো মানুষ, তোমাদের সাথে ভগবান এটা ঠিক করেনি। তো সবার যেটা মনে হয় সে তো বলবেই। তবে আমি এই প্রায় 1 বছর হতে যায়, আগস্ট আসলে 1 বছর হবে। প্রত্যেক মাসে যখন ওই তারিখটা আসে, আসার আগের থাকতে মানে 2-3 দিন আগে থাকতে আমার কেমন একটা শুরু হয়ে যায় যে ওই মাসে এরম সময় সব ঠিক ছিল। এটা আগে খুব বেশি হতো, খুব খুব প্যানিক অ্যাটাক হতো। আর ওই সময় আমাকে তিথি, অনির্বাণ খুব খুব আগলে রেখেছিল। খুব এমনও দিন গেছিল আমি পাহাড়ে একটা কোনায় বসে বসে কাঁদছি, তিথি আমাকে খুঁজে পাচ্ছে না। তারপর আমি যাও বা কোনো রকম আমার ঘুম পাড়ালো, সে ঘুম থেকে উঠে সেই মেয়ে আমায় কিভাবে ভালো রাখবে ভেবে পাচ্ছে না। একবার আমার ফুড ম্যাসাজের জন্য একটা ব্যবস্থা করছে, আমার তো কিছুতেই কিছু হচ্ছে না, মানে আমি কিছুতেই ওখান থেকে বেরোতে পারছি না। এখন অনেক মায়েরা মেসেজ করো যে যাদের এরকম ঘটনা ঘটেছে রিসেন্টলি, আমার ঘটনার পরে অনেকের ঘটেছে, তারা কি করবে, তারা কিভাবে হ্যান্ডেল করবে বলে আমায় মেসেজ করো। দিদি তুমি কি করে, তুমি পারলে কি করে, তুমি থাকলে। বিশ্বাস করো আমি পারতাম না। ওই সময় যদি ঈশ্বর আমার সাধ না দিত, যে ঈশ্বরকে অনেকে দোষ দিচ্ছে, আমি দিইনি, যে তার জন্য এরকম, বা আমাকে দোষ দিচ্ছে, আমি আমাকেও দোষ দিতে চাই না। যেটা হওয়ার সেটা হবেই। আর আরেকটা কথা বলি এই বিষয়ে। হ্যাঁ, তো এবার অনেকে অনেক রকমভাবে বলতে চেয়েছে বা বোঝাতে চেয়েছে যে ঈশ্বর নেই, ঈশ্বর আমাদের সাথে ছিল না, ঈশ্বর আমাদের অভিশাপ দিয়েছে, অনেক 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 কিছু। তবে ঈশ্বর ছিল বলেই আমি এখন সুস্থ হতে পারছি, আমি এখন হাসতে পারছি, আমি আরও 10 জনকে বলতে পারছি এটাই জীবন, এইভাবে অ্যাকসেপ্ট করতে হবে তোমাকে। ঈশ্বর যদি না থাকতো, একটা ইনসিডেন্ট তোমাদেরকে বলি। ফেব্রুয়ারি মাস তখন, ঠিক আছে, অনির্বাণের বেস্ট ফ্রেন্ডের বিয়ে, মানে কল্লোলের বিয়ে আর সঙ্গীত অনুষ্ঠান। ভালো কথা। তো আমি সেই সময় বাইরে খাবার খেতাম না, বাইরে কোথাও যেতামও না, কোনো অনুষ্ঠানেই যেতাম না। ওর ওয়াইফকে আমার রেডি করার ছিল, মানে সঙ্গীতে, আমি ওকে মেকআপ করে আবার চলে আসি। অনুষ্ঠানটা হয়েছিল কল্যাণীতে একটা হলে। অনির্বাণ অফিস থেকে এসে রাত্রিবেলা আমরা ওই 10:30-11টা নাগাদ পৌঁছোই ওর সঙ্গীত অনুষ্ঠানে। 250 জন মতো লোক উপস্থিত ছিল, সবাই বেশ নাচ গান করছিল। আমি বাড়ি থেকেই খেয়ে গেছিলাম, কারণ আমি ডিনার অনেক আগে করিনি, মানে 8টার মধ্যে আমার ডিনার হয়ে যায়। তো আমি যথারীতি খেয়েই গেছিলাম। গিয়ে দেখি খুব জোরে নাচ গান হচ্ছে। ভালো কথা, সে নাচ গান যারা করছে, আমিও গিয়ে সবাই আমাকে জোরে জোরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, নাচো আনন্দ করো, নাচো আনন্দ করো, ঠিক আছে। আমিও ফ্লোতে ভাসলাম। কিন্তু সবাই যখন নাচছে আমি খেয়াল করলাম যে স্ট্যান্ড লাইটগুলো হয়, 5টা করে লাইট থাকে ডিজে, ওটা না নড়ছে। আমার যা ফুটো কপাল, আমি বাবা ওর থেকে সরে যাই, ওটা যেন আমার ঘাড়ে না পড়ে। ওটা খুবই দেখি টলমল করছে। এবার যার জন্য ওটা আমার ঘাড়ে যাতে না পড়ে, সেই জন্য আমি ডান্স ফ্লোর থেকে সরে গিয়ে একটা কোনায় দাঁড়ালাম, যে কোনাতে ওটার থেকে অনেকটা দূরে। এবার উনি সবে খাবার হাতে নিয়ে 1-2 গাল খেয়েছে হয়তো প্লেটে করে নিয়ে, আর আমি একটা আমার ভাই বন্ধু স্নেহাশিস ওর সাথে কথা বলছিলাম, ওকে বলছিলাম যে এই এই পর্যায়ে এখন আমি আছি। দুটো কথা বলেছি কি বলিনি, দেখি আমার মাথায় এই সাইডে থাম করে কি একটা পড়লো। আমিও চোখে কিছু দেখতে পাইনি, আর ব্যথায় আমার প্রাণ অষ্টাগত, মানে আমার প্রাণ পাখি বেরিয়ে গেছে এবার আমার, আর নেই খাঁচায়। এত জোরে ওটা পড়েছিল আমার গায়ে, মানে মাথায় জোরে ওটা মাথায় পড়েছিল, সাথে সাথে আমি প্যানিক করা শুরু করে দিই। আর সেটা খুবই স্বাভাবিক যে এত কিছু পরপর হয়ে যাচ্ছে, এইটা আবার কেন, এত লোক থাকতো ওটা আমার মাথাতেই কেন পড়লো। আর যেখানে আমি দেখতে পেয়েছি যে ওটা পড়তে পারে, আর সেটা আমার মাথাতেই পড়লো, মানে আমি যেটা ম্যানিফেস্ট করি সেটাই হয়ে যায়, নেগেটিভ ম্যানিফেস্ট বলে যেটাকে, সেইটা হয়ে যায় আমার সাথে। আমি যেটা নিয়ে ভয় পাই ঠিক সেটাই হয়ে যায়। তাই সবাইকে বলি একদম ভয় পাবে না, আর যেটা নিয়ে ভয় পাচ্ছে ওটা নিয়ে একদম পাবে না। আমার ইনটিউশন এত বাজে, সেই হয় না ফাইনাল ডেস্টিনেশনের মতো অবস্থা। তারপর রাত্রিবেলা আবার এবার আমার মা ফোন করে যাচ্ছে, 12টা বেজে গেছে, বাড়ি আসবে না, শোবে, টাইম পেরিয়ে যাচ্ছে, আর আমি তত রাত অবধি জাগবও না।
মায়ের ফোন ধরছি না, কাঁদতে কাঁদতে সে ওরা একটা ওপরে রুমে নিয়ে গেল আমাকে। ওখান থেকে আমি প্যানিক করাতেও সবাই বললো যে যেহেতু রক্ত বেরোয়নি, বাড়িতে রাখা ঠিক না, মানে ফেলে রাখা ঠিক না, এখনই আমাকে আবার এমার্জেন্সিতে যেতে হবে। মানে জেএনএমেই বাড়িঘর পেতে নিয়ে আমি আমার আবার রাত্রিবেলা নিয়ে যাওয়া হলো স্নেহা শিশুর গাড়িতে করে আমাদের দুজনকে নিয়ে, মানে আমি অনির্বাণ দুজনে মিলে গেলাম। গিয়ে তো কান্নাকাটি করছি, ফুলে গেছে, বুঝতে পারছি সাথে সাথে মাথাটা ফুলে গেছে। আমি ভাবছি ভেতরে ক্লট হয়নি তো, আমি আর কতক্ষণ বাঁচবো, মরে যাবো না তো, মানে এরকম। তারপর ডাক্তার সব টিপে টুপে দেখলো মাথা টাথা, তো বললো যে অজ্ঞান হয়ে গেছিলে কিনা, সেন্সলেস হয়ে গেছিলো কিনা। আমার সব জ্ঞান আছে। তো বললো যে অসুবিধার কিছু দেখছি না, ওষুধ দিচ্ছে একটা সিরোডল আর ব্যথার ওষুধ আর কি, ওটা দিচ্ছি আর মলম দিচ্ছি, এটা লাগিয়ে শুয়ে পড়ো রাতে। এবার সারা রাত ঘুমোইনি, প্যানিক করেছি। পরের দিনকে আবার আমার সাজানো আছে, আমি সাজাতে গেছি সেই ব্যথা বুথা নিয়ে। তারপরে তার আগে গায়ে হলুদে ওর অনুষ্ঠানে আবার গেছি, সবাই যাওয়াতে সবাই আমায় ভূত দেখার মতন দেখছে যে আমি ঠিক আছে, আমি হেঁটে আবার অনুষ্ঠানে এসছি। সেই সব হওয়ার পর দেখি দীপজয় রয়েছে, দীপজয় মানে আমার বন্ধু ওখানে ছিল। বলছে কী রে ভাই তুই ঠিক আছিস, তোর মাথা ঠিক আছে? আলাম যে হ্যাঁ আছি, কিন্তু ব্যথা আছে, সারা রাত যন্ত্রণায় ঘুমোতে পারিনি, পুরো প্রলাপ বকে গেছি। বলছে রাতে ডেকোরেটরের লোক এসছে, একটা কাকা এসে বলছে কি লাইট কে ভাঙলো। ভাবো ওই লাইট পড়ে, ওই লোহার লাইট পড়ে লাইট ভেঙে গেছে, আমার মাথা ভাঙেনি। তারপরে সন্ধেবেলা গেছি আবার অনুষ্ঠানে, মানে রাত্রিবেলা বিয়ে। সেখানে গিয়ে দেখি একটা বৌদি এসে বললো যে সোহিনী তুমি ঠিক আছো, আমরা তো বলা বলি করছি যে ওই লাইটের পেছনে এতটা করে পেরেক বার করা, ওটা সোহিনীর মাথায় গেঁথে যায়নি তো? আমি তো তখন শুনে মানে এই সবও ছিল, মানে কত কি হতে পারতো, কিছুই হয়নি। তো আমি প্রতিনিয়ত আমার জীবনে প্রত্যেকটা পদক্ষেপে একজনের উপস্থিতি টের পাই, যেটা হচ্ছে খুব পাওয়ারফুল। সে খুব পাওয়ারফুল, সে সব রকমভাবে আমাকে প্রোটেক্ট করে বলবো না, শুধু আমাকে ভীষণভাবে শক্তিশালী করে। যে আমি নিজেও জানি না যে আমি এই লড়াইটা লড়তে পারবো, সে আমাকে সাহস দিয়ে বলে যে না তুমি পারবে, আমি আছি। কোনো একটা অদৃশ্য শক্তি, আর সেই শক্তির নামই আমি বলি ঈশ্বর। প্রত্যেকের জীবনে সেই শক্তি থাকে। যারা এই শক্তিকে অনুধাবন করতে চায়, যারা ফিল করতে চায়, যারা খুঁজে পেতে চায়, তারা একে পায়। আর যারা খুব ছটফট করে যে না আমার সাথে সবসময় বাজে হচ্ছে, না সে নেই আমার সাথে, বা দরকার নেই, আমিই সব, আমিই পারবো, অন্য কেউ না, আমি কেউ না, আমি সব আবার আমি কেউ না। যদি তুমি তার কাছে সঁপে দিতে পারো নিজেকে, তাহলে তুমি কেউ না, সত্যি তুমি কেউ না। আর যখন তুমি বুঝবে যে তুমি কেউ না, তখনই তুমি সব হয়ে উঠবে। কি ভারী ভারী কথা বলছি তাই না? যাই হোক, আমার এই হঠাৎ হঠাৎ ছোট্ট ছোট্ট গল্পগুলো তোমাদের সাথে মাঝে মাঝেই শেয়ার করতে ইচ্ছা করে, তাই ভাবলাম আজকে এই সাজতে সাজতে করে দিই। চলো রেডি হয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। সাজ কমপ্লিট। তোমাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে জানিও, পরের অন্য কোনো ভিডিওতে আরও অনেক সব গল্প বলবো।